কম খরচে সকল বাংলাদেশ থেকে যেন শ্রমিক যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য ওনার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। যদি সাবেক স্বৈরাচারী ফেসিবাদী সরকারের আমলের মতো আবার যদি সিন্ডিকেট হয় তাহলে সেক্ষেত্রে এই সরকারের সাথে তাদের পার্থক্য থাকবে না। মালয়েশিয়ান সরকার একা সিন্ডিকেট করে নাই, সাবেক বাংলাদেশের সরকারও ছিল কিন্তু এটাতে জড়িত ছিল। শ্রমিকেরা যেতে পারে নাই কেন? মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে সাডেনলি। কেন বন্ধ হলো? সিন্ডিকেটের কারণেই বন্ধ হয়েছে, সিন্ডিকেটের অনিয়মের কারণেই বন্ধ হয়েছে। তাহলে এটার জন্য সিন্ডিকেট কিন্তু দায়ী। এখন যে কর্মীরা যেতে পারে নাই, আমরা বারবার বলেছি তাদের যে টাকা তাদেরকে ফেরত দিতে হবে। এবং আমরা আজকে দাবি করছি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আসবেন, যদি সম্ভব হয় সিন্ডিকেট মুক্তভাবে কম খরচে এই কর্মীদেরকে যদি পাঠানোর সুযোগ থাকে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা এটা দাবি করছি। মূল ব্যক্তিকে ছিল FWCMS এর মাধ্যমে সিন্ডিকেট করা হয়েছিল এই সিস্টেমের কারণে। এই সিস্টেমের মালিক হচ্ছে দুইজন, দাতুশ্রী আমিন যিনি মালয়েশিয়া থাকেন, আর আরেকজন হচ্ছে রুহুল আমিন স্বপন সাহেব। এই দুজন হলো এটার মালিক। 2016-18 সালেও ওনারা এটার উদ্যোক্তা ওনারা ছিলেন, 2022-24-এও কিন্তু একই ব্যক্তিরা ছিলেন। এখন আপনি যেটা বলেছেন তখন উনি 10 জনের মধ্যে সিন্ডিকেটে ছিলেন এবং এটা মূল ব্যক্তি ছিল কিন্তু ওনারা দুইজন। তো সেই জায়গাটাতে সেখানে উনি ছিলেন, কিন্তু এরপরে আমাদের একটা এজিএমে কিন্তু সকলে মিলে প্রায় 600 সদস্য শপথ করেছিল আর কোনো সিন্ডিকেট করবে না। কিন্তু তারপরেও স্বপন সাহেব আবার কিন্তু সিন্ডিকেট তার পার্টনারকে নিয়ে, দাতুস শ্যামকে নিয়ে, তার যেহেতু সিস্টেম ওনাদের হাতে, ওনারাই করতে পারবে। এখানে একটা জিনিস ক্লিয়ার বুঝতে হবে, এই 100 জনও যারা আছে তাদের মধ্যে 99 জন সিন্ডিকেট করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাকে, কারণ তাদের হাতে সিস্টেম নাই। সিস্টেম যার হাতে তিনিই করতে পারবেন। সেখানে নুর আলী সাহেব, এরপরে যে 25 জনের যে সিন্ডিকেট হয়েছে 25 জনের মধ্যে কিন্তু নুর আলী সাহেব ছিলেন না। আমি ওনাকে সাফাই গাচ্ছি না, কিন্তু উনি ছিলেন না। বাস্তবতা যেটা, যখন এই 25 জন সিন্ডিকেট হয়েছে 25 জনের পরে কিন্তু এটাকে ব্যঙ্গে 100 করা হয়েছিল এবং বরং নুর আলী সাহেব মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 3 বার দেখা করেছেন এই সিন্ডিকেটকে ভাঙার জন্য। কিন্তু একটা পর্যায়ে ভেঙে যাওয়ার জন্য মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু তখন আমাদের বাইরার যে সভাপতি ছিলেন আবুল বাশা সাহেব, যিনি সিন্ডিকেটের কথা বলে সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থা নিয়ে নির্বাচনে জিতেছেন, উনি কিন্তু আবার সিন্ডিকেটের সাথে যুক্ত হয়েছেন এবং উনি যুক্ত হওয়ার কারণে বাইরা তখন বোঝা গেল যে বাইরা সিন্ডিকেটের পক্ষে চলে গেছে। বিষয়টা এরকম, যেহেতু প্রেসিডেন্ট পক্ষে চলে গেছে, যার ফলে কিন্তু সকলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয় না। এই ডিমান্ড আসার পরেও এটা দীর্ঘমেয়াদী সময় লাগছে অনুমোদনের জন্য। আমরা আশা করি অ্যাজ সুন অ্যাজ পসিবল এই অনুমোদনটা দেওয়া উচিত। এবং সাথে সাথে মালয়েশিয়ান দূতাবাস আপনার যে ম্যানুয়াল পদ্ধতিতে অ্যাটাস্টেশন দেওয়া শুরু করেছিল এবং বন্ধ হয়ে গেছে, এবং এটা আমরা মনে করি সিন্ডিকেটের অপতৎপরতার কারণে বন্ধ হয়েছে, সেটা অতি দ্রুত এটা শুরু করা উচিত। আর আপনি যে সচিব মহোদয়ের কথা বলেছেন, ডেফিনেটলি উনি তো আগের সরকারের আমলে নিয়োগকৃত এবং আমরা মনে করি এখানে আমাদের অনেক সদস্য মনে করে যে উনি সিন্ডিকেটের ব্যাপারে ওনার অবস্থানটা কি, এটা ক্লিয়ার হওয়া উচিত। এটা আমরা ক্লিয়ার শুনতে চাই। এবং উনি যদি মনে করেন যে সিন্ডিকেটটা মালয়েশিয়ান সরকার করেছে, আমরা এটার তীব্র প্রতিবাদ করি। মালয়েশিয়ান সরকার একা সিন্ডিকেট করে নাই, সাবেক বাংলাদেশের সরকারও ছিল কিন্তু এটাতে জড়িত ছিল। এবং এটাও যদি বলেন যে মালয়েশিয়ার সব এজেন্সি কাজ করলে সেখানে এটা আইডিয়াল হবে না, এরকম কথা উনি বলেছেন, এটা সঠিক নাই। সৌদি আরবে তো সব এজেন্সি কাজ করে, যারা অনুমোদন পেয়েছে, এনলিস্টমেন্ট পেয়েছে, তারা কিন্তু কাজ করে। সেখানে কিন্তু টোটালি কোনো প্রতিবন্ধকতা না যে এখানে একটা স্টপ করে দেওয়া হচ্ছে, বিষয়টা এটা না। মালয়েশিয়াতে তো আপনি 25-এর পরে 100 হওয়ার পরে আর কেউ কাজ করতে পারবে না, একদম টোটালি স্টপ করে দেওয়া হয়েছিল। তো সেই জন্য ব্লক অন্য দেশে কিন্তু নাই। সেই জন্য আমরা চাই সব দেশে কাজ করার যে সুযোগ থাকবে। এবং মালয়েশিয়ার সিন্ডিকেটের ব্যাপারে মাননীয় সচিব মহোদয়ের অবস্থানটা একদম স্পেসিফিক এবং ক্লিয়ার হওয়া উচিত। আমাদের অনেক সদস্য মনে করে উনি এটাকে প্যাট্রোনাইজ করছেন এবং উনি সিন্ডিকেটকে উনি সহযোগিতা করছেন, এটা অনেকে মনে করে। আমরা সেই জন্যই ওনার অবস্থানটা আমরা ক্লিয়ার করি। এই ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ পেতে যে সকল বীর ছাত্র জনতা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিগত সরকারের আমলে প্রত্যেক সেক্টরে বিভিন্নভাবে সিন্ডিকেট প্রথা তৈরি হয়েছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সর্বাপেক্ষা বড় বৈদেশিক মুদ্রা আহরণের খাত বৈদেশিক কর্মসংস্থান, যেখান থেকে প্রতি বছর প্রায় $22 বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, সেই খাতকে চরমভাবে কলঙ্কিত করে সিন্ডিকেট চক্র। আপনারা জানেন মালয়েশিয়া সিন্ডিকেটের চক্রের কারণে বারবার শ্রমবাজার বন্ধ হয়ে হচ্ছে। অনিয়মিত দুর্নীতি, অতিরিক্ত অভিবাসনের কারণে এই বছর 31শে মে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বন্ধ হয়।
এবং সেখানে 50,000 কর্মী যেতে পারে নাই, যার মধ্যে 17,000 ছিল চূড়ান্তভাবে বিমিটি সম্পন্ন করা, যার ফলে কর্মী ও সেক্টরের উদ্যোক্তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এই অনিয়মের বিরুদ্ধে আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রচার করে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের পত্রপত্রিকা, টেলিভিশন, অনলাইন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় প্রচারিত হয়েছে সিন্ডিকেটের মূল হোতা, সহযোগী নাম এবং তাদের অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড। সাবেক স্বৈরাচারী সরকারের মন্ত্রী, এমপি ও নেতাদের নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিল। বাইরার সাবেক মহাসচিব জনাব রুহুল আমিন স্বপন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী, নিজামুদ্দিন হাজারি, বেনজির আহমেদ, মহিউদ্দিন মহি সহ অনেকের নাম ইতিমধ্যে উঠে এসেছে এবং কী পরিমাণ অনিয়ম, দুর্নীতি ও টাকা পাচার হয়েছে প্রতিবেদনে আপনারা আপনাদের পত্রপত্রিকা এবং আপনাদের সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন। আপনাদের পাশাপাশি ILO, IOM, জাতিসংঘ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে অনুরোধ করেছেন। মালয়েশিয়া সিন্ডিকেটের কারণে কি ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে একটু জানাতে চাই। কর্মীদেরকে অতিরিক্ত টাকা দিতে হয়েছে, যেখানে অতিরিক্ত চাঁদা ছিল জনপ্রতি 1,52,000 টাকা, যেখানে এবারে 4,76,000 কর্মী গিয়েছে, সেখানে জনপ্রতি 1,52,000 টাকা অতিরিক্ত দিতে হয়েছে। বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় দেশে সুনাম নষ্ট হয়েছে ভীষণভাবে। সিন্ডিকেটের অতিরিক্ত চাঁদার কারণে বড় বড় RBA কোম্পানিগুলো, যারা বিনা পয়সায় সাধারণত কর্মী নেয়, বাংলাদেশ থেকে কর্মী না নিয়ে তারা নেপাল থেকে নিয়েছে, অথবা অনেকে কর্মী নিতে পারেনি। আমি এখানে বলতে চাই, RBA মানে বিজনেস রেসপন্সিবল বিজনেস অ্যালায়েন্স, যারা নর্মালি কোনো কর্মী থেকে টাকা নেয় না, যারা ইউরোপ আমেরিকায় তাদের প্রোডাক্টগুলো রপ্তানি করে, তো তাদের ক্ষেত্রে তারা সিন্ডিকেটের ফি দেওয়ার কারণে, শুধু ফি দিতে হবে এই কারণে তারা বাংলাদেশ থেকে কর্মী নিতে পারে নাই এবং তারা নেপাল থেকে আলটিমেটলি নিছে এবং অনেকে কর্মীও নিতে পারে নাই। এই সেক্টরে 95% রিক্রুটিং এজেন্সি বৈষম্যের শিকার হয়েছে। আপনারা জানেন প্রায় 2500 রিক্রুটিং এজেন্সি, এর মধ্যে মাত্র সর্বশেষ 100 জনে কাজ করতে পেরেছে, বাকিরা কাজ করতে পারে নাই। সিন্ডিকেটের অনিয়ম, দুর্নীতির কারণে শ্রমবাজার বন্ধ হওয়ায় 50,000 কর্মী যেতে পারে নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এত কিছুর পরও স্বৈরাচারী সরকারের দোসর রুহুল আমিন স্বপন ও কাজী মফিজুর রহমানের নেতৃত্বে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা চলছে। আপনারা জানেন ইতিমধ্যে যে সিস্টেম, FWCMS এর যে সিস্টেম, এই সিস্টেমে আপনার প্রতিটা লাইসেন্সকে 30,000 করে মাইগ্রাম দেওয়া হয়েছে। মাইগ্রামের মাধ্যমে মেডিকেল করা হয়। 30,000 হলে 100 এজেন্সি প্রায় 30 লক্ষ মাইগ্রাম দেওয়া হয়েছিল, যা ইতিপূর্বে একটা মাইগ্রাম নেওয়ার জন্য 1,07,000 টাকা করে দেওয়া লাগতো, সেখানে বিনা পয়সা দিয়েছে। তার মানে এখানে দুটা বিষয়, একদিকে হলো এটা একটা 30 লক্ষ লোক যাওয়ার কোনো সম্ভাবনা নাই মালয়েশিয়া, তাহলে 30 লক্ষ মাইগ্রাম কেন দিল? এটা একটা চরম অনিয়ম এবং জালিয়াতি হয়েছে বলে আমরা মনে করি। সে থেকে আমরা বুঝছি যে এখানে একটা অপতৎপরতা শুরু হয়েছে সিন্ডিকেটের জন্য। মালয়েশিয়া সিন্ডিকেট কীভাবে হলো আমি আপনাদেরকে একটু ছোট্ট করে ব্রিফ করতে চাই। দাতুশ্রী আমিনের মালয়েশিয়া IT কোম্পানি বেস্টিনেট এবং এই কোম্পানির ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট অনলাইন পদ্ধতি FWCMS, ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে বলে, এই পদ্ধতির মাধ্যমে মালয়েশিয়া সরকারের সাথে শুধুমাত্র বিদেশ থেকে কর্মী আনারে অনলাইন সাপোর্টের চুক্তি হয়, তারা অনলাইন সাপোর্টটা দেবে। কিন্তু দাতুশ্রী আমিন নূর দুই দেশের সরকারের অসাধু লোকদের এবং বাংলাদেশে তার পার্টনার রুহুল আমিন স্বপনকে ব্যবহার করে উক্ত পদ্ধতির অপব্যবহার করে কর্মী পাঠানোর সকল প্রক্রিয়া কন্ট্রোল করে। অর্থাৎ FWCMS ব্যবহার করে ম্যান পাওয়ার ব্যবসায় লিপ্ত হয়। মূলত যে এই সিস্টেমটা ছিল অনলাইন পদ্ধতির একটা সাপোর্ট দিবে, কিন্তু তারা কি করছে, টোটাল ম্যান পাওয়ার সেক্টরটাকে নিয়ন্ত্রণ করছে। অ্যাপ্রুভেল থেকে শুরু করে, কলিং ভিসা থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে সকল নিয়ন্ত্রণগুলো তারা করেছে, যেটা কোনো টোটালি ইলিগাল। উক্ত FWCMS অনলাইন পদ্ধতির মাধ্যমে মালয়েশিয়া সরকার আরও 14টি দেশ থেকে কর্মী নিলেও বাংলাদেশ ছাড়া কোনো দেশে কোনো প্রকার সিন্ডিকেট করতে পারে নাই। শুধুমাত্র বাংলাদেশেই সিন্ডিকেটটা হয়েছে। কেন হয়েছে? উনি বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক, সিস্টেমটার মালিক ওনারা, সেই কারণে ওনারা বাংলাদেশে সিন্ডিকেট করতে পেরেছে। নেপালে তারা করতে পারে নাই, অন্যান্য ভিয়েতনামে তারা করতে পারে নাই, ইন্দোনেশিয়াতে তারা করতে পারে নাই, বিকজ চেষ্টা করেছে কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে। ওই দেশের সরকার কিন্তু এটা তাদেরকে অ্যালাউ করে নাই, কিন্তু আমাদের সাবেক স্বৈরাচারী সরকার কিন্তু এটা অ্যালাউ করেছে। শুধু আমাদের দেশে অ্যালাউ করেছে, অন্য কোনো দেশে অ্যালাউ করে নাই। বাংলাদেশের মালয়েশিয়া সরকারের মাধ্যমে সম্পাদিত MOU-তে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি সিলেকশন করার জন্য মালয়েশিয়া কর্তৃপক্ষের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু কোনো প্রকার ক্রাইটেরিয়া ছাড়াই ঘুষের মাধ্যমে জনাব রুহুল আমিন স্বপন ও তার মালয়েশিয়ান পার্টনার দাতুশ্রী আমিন
সিএমএস সিস্টেম অপব্যবহার করে নিজেদের পছন্দ মতো রিক্রুটিং এজেন্সি সিলেকশন করে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা কিছু দাবি উপস্থাপন করছি। আমাদের দাবিগুলো আপনাদেরকে শোনাচ্ছি। সিন্ডিকেটের মূল হোতা জনাব রুহুল আমিন স্বপন সহ সিন্ডিকেটের পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী, নিয়ন্ত্রণকারী, আওয়ামী লীগ সরকারের জড়িত সাবেক আওয়ামী লীগ সরকার জড়িত আওয়ামী লীগ মন্ত্রী, এমপি এবং তাদের নেতাদের বিচারের আওতায় এখনও কিন্তু আনা হয়নি। এটা নিয়ে আপনারা মিডিয়াতে প্রচুর খবর আপনারা পরিবেশন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত আসলে এটা দৃশ্যমান কোনো কিছু হয় নাই। আমরা মনে করি তাদের এই বিচার না হওয়ার কারণে আবারও সিন্ডিকেটের অপতৎপরতা শুরু হয়েছে। কোনো ক্রমেই সাবেক স্বৈরাচারী সরকারের পদাঙ্ক অনুসরণ করে সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যাবে না। যদি সিন্ডিকেট করার পুনরায় সুযোগ দেওয়া হয় তাহলে বর্তমান সরকারের সাথে পূর্বের সরকারের কোনো পার্থক্য থাকলো না। ক্লিয়ার মেসেজ। দুই দেশের এমইও সন্নিবেশিত বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার সরকার সিলেকশন করার সুযোগ বাতিল করতে হবে। আমরা মনে করি মালয়েশিয়ান সরকার বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি সিলেকশন করবে না, কারণ মালয়েশিয়া আরও 14টা দেশ থেকে যে লোক আনে তাদের রিক্রুটমেন্ট এজেন্সি সিলেকশন করে না, এবং বাংলাদেশেও আরও 176টা দেশে কম বেশ লোক পাঠায়। কোনো দেশ বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি সিলেকশন করে না। শুধু বাংলাদেশের ক্ষেত্রে মালয়েশিয়ার জন্য এক্সেপশনাল একটা সেখানে এমইউতে রাখা হয়েছে, এবং ওখান থেকেই ওই সুযোগটা অপব্যবহার করেই সিন্ডিকেট চক্র তারা এই সিন্ডিকেটটা করার সুযোগ পেয়েছে। সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতির কারণে নির্দিষ্ট সময় যে সকল কর্মী যেতে পারেনি তাদের কম খরচে সিন্ডিকেট মুক্তভাবে পুনরায় মালয়েশিয়া পাঠানোর দাবি করছি। নেপাল সহ অন্যান্য 13টি দেশ থেকে মালয়েশিয়া যে প্রক্রিয়া কর্মী গ্রহণ করে ঠিক বাংলাদেশ থেকেও একই প্রক্রিয়ায় শ্রমিক প্রেরণের আমরা দাবি করছি। বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত FWCMS অনলাইন পদ্ধতি বাদ দিয়ে বাংলাদেশ সরকারের নিজস্ব অনলাইন পদ্ধতি এবং মালয়েশিয়া সরকারের প্রস্তাবিত ইপ্যাক্স পদ্ধতি বা ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা যেতে পারে কর্মী নেওয়ার ক্ষেত্রে। FWCMS এর মাধ্যমে মেডিকেল পদ্ধতি বাদ দিয়ে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত যে কোনো মেডিকেল সেন্টারের মাধ্যমে মেডিকেল চেক আপ করার ব্যবস্থা করা যেতে পারে। আপনারা জানেন মেডিকেল দিয়ে শুরু হয়, এবং ওই সিস্টেমটা মেডিকেল দিয়ে শুরু হওয়ার কারণে ওই সিস্টেম টোটাল জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য আমরা এই সিস্টেমের পরিবর্তে বাংলাদেশ সরকারের বৈধ যেসব মেডিকেল সেন্টারগুলো আছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, তাদের মাধ্যমে মালয়েশিয়ার SOP অনুযায়ী মেডিকেল হতে পারে। কারণ মালয়েশিয়া যাওয়ার পরেও কিন্তু আবার মেডিকেল হয়। অতএব এখানে FWCMS এর মাধ্যমে মেডিকেল করতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই, এবং এমইউ তো নাই। ম্যানুয়াল পদ্ধতি চালু হওয়ায় দূতাবাসের সত্যায়ন অব্যাহত রাখা এবং সিন্ডিকেটকে সহায়তাকারী সাবেক ফেসিবাদী আমলে নিয়োগকৃত মন্ত্রণালয় দূতাবাসের কর্মকর্তাদের অপসারণ দাবি করছি। আপনারা জানেন ইতিমধ্যে মালয়েশিয়ান দূতাবাস, বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়া থেকে এই নতুন করে ডিমান্ড অ্যাটাস্টেশন হওয়া শুরু হয়েছিল ম্যানুয়াল পদ্ধতিতে, কিন্তু সেখানে হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেছে। আমরা সেখানে এই অপতৎপরতাটা আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা মনে করছি সাবেক সরকারের আমলে কিছু কর্মকর্তা, কতিপয়, আমরা সবাইকে বলছি না, কতিপয় কর্মকর্তা সিন্ডিকেটকে তারা ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে তারা জড়িত ছিল, অথবা তারা বিভিন্নভাবে প্রশ্রয় দিয়েছে, সহযোগিতা করেছে, তারা এখনও করছে। আমরা তাদের অপসারণ দাবি করছি। আমি সর্বশেষ বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী প্রতি আকুল আবেদন করছি। আপনারা জানেন এর মধ্যে আমরা শুনেছি আগামীকাল মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে আসবেন। আমরা দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমকে আমরা স্বাগত জানাই, এবং বায়রার সকল সদস্যের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মনে করি ওনার প্রতি আমাদের বিনয়ের সাথে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহ্বান, আর যাতে মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো প্রকার সিন্ডিকেটকে ওনারা প্রশ্রয় না দেন, এবং এই প্রশ্রয় দেওয়ার কারণে মালয়েশিয়ার সুনাম কিন্তু ক্ষুণ্ণ হয়েছে, বাংলাদেশের সুনামও ক্ষুণ্ণ হয়েছে। মালয়েশিয়ার সরকারের প্রতি এবং ওই দেশের প্রতি সাধারণ মানুষের একটা নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। আমি মনে করি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী এর আগে যখন উনি ক্ষমতায় এসেছিলেন উনি বলেছিলেন একটা কমেন্ট, ওনার কমেন্টটা ছিল যে নেপাল থেকে শ্রমিক যেতে 3,000 থেকে 4,000 রিঙ্গিট খরচ হয়, আর বাংলাদেশ থেকে শ্রমিক যেতে 20,000 রিঙ্গিট খরচ হয়। এটাকে উনি আধুনিক দাসত্বের সাথে তুলনা করেছিলেন। বিভিন্ন মিডিয়াতে ওনার এই নিউজটা আসছে। দ্যাট মিনস আমরা মনে করি মালয়েশিয়ান প্রধানমন্ত্রী উনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, উনি কোনোভাবেই সিন্ডিকেট চান না। কোনো কারণে ওনার আগের গভর্নমেন্ট সিন্ডিকেট করেছেন, এখন সিন্ডিকেটের আর কোনোভাবে সিন্ডিকেট হবে না, আমরা ওনার কাছ থেকে এই প্রত্যাশা করি, এবং ওনার প্রতি আকুল আবেদন কোনোভাবেই যেন এই সেক্টরে জনশক্তি রপ্তানির খাতে আর কোনো সিন্ডিকেটকে যেন ওনার প্রশ্রয় না দিয়ে
কম খরচে সকল বাংলাদেশ থেকে যেন শ্রমিক যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য ওনার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা, বিশ্ব সমাদৃত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রবাসী মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের প্রতি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিন্ডিকেট মুক্ত 114টি সোর্স কান্ট্রির আদলে বাংলাদেশের শ্রমবাজার নতুন দ্বারা মুক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনিও কিন্তু আপনাদেরকে বলেছেন যে 100 সিন্ডিকেট উনি চান না, এবং সকলের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার জন্য যা যা প্রয়োজন মালয়েশিয়ার সরকারের সাথে বসে উনি এটা করবেন। উনি এই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। আমরা ওনার সেই প্রতিশ্রুতিকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। সাথে সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকেও আমরা বিনয়ের সাথে বলবো, আপনার আমলে কোনো প্রকার সিন্ডিকেশন হবে এটা আমরা কেউই ভাবতে পারি না, কল্পনা করতে পারি না, এবং এটা কোনোভাবেই আমরা এই দেশের মানুষের কাছে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এটাও বিশ্বাস করি, আবারও পুনরাবৃত্তি করতে চাই, যদি সাবেক স্বৈরাচারী ফেসিবাদী সরকারের আমলের মতো আবার যদি সিন্ডিকেট হয় তাহলে সেক্ষেত্রে এই সরকারের সাথে তাদের পার্থক্য থাকবে না। সেই জন্য আমরা বিনয়ের সাথে বলবো, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কোনো বাজারে কোনো প্রকারেই সিন্ডিকেট যেন প্রশ্রয় না দিয়ে শ্রমবাজার কম খরচে আমাদের কর্মীরা যাতে যেতে পারে এবং সকলের জন্য মুক্ত হয়, এই প্রত্যাশা রেখে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।